প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা এখন শুনতে যাচ্ছেন অশরীরীর সেই বিশেষ মুহূর্ত, যেখানে রাতের নিস্তব্ধতা ভেঙে বেরিয়ে আসে বাস্তবতার চেয়েও বেশি বাস্তব কিছু ঘটনা। মনে রাখবেন, রাত 10টা মানেই অশরীরীর রাত। আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত রয়েছেন তাদের জন্য বলছি, রাত 11টা মানেই আপনাদের জন্য অপেক্ষার অবসান। আজকের এপিসোড 48। আজ আমি আপনাদের শোনাবো দুটি এমন ঘটনা যেগুলো শোনার পর আপনার আশেপাশের নীরবতা আর কখনোই সাধারণ মনে হবে না। আজকের প্রথম ঘটনাটি এসেছে নারায়ণগঞ্জ জেলা থেকে, যেখানে একজন মানুষের করুণ মৃত্যু প্রমাণ করল প্রেতাত্মার কাজে বাধা দেওয়ার পরিণতি কি ভয়ঙ্কর হতে পারে। আর দ্বিতীয় ঘটনাটি এসেছে নড়াইল জেলা থেকে, যেখানে একটি ফুড ডেলিভারির অর্ডার মৃত্যুর সীমানা পেরিয়ে গিয়েছিল। প্রতিটি ঘটনা এতটাই বিস্তারিত, এতটাই গভীরে যাবে যে আপনি শুনতে শুনতে নিজেই সেই জায়গায় উপস্থিত হয়ে যাবেন। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে নিন, কারণ আজকের ঘটনাগুলো এতটাই ভয়ঙ্কর যে শুনে আপনি হয়তো আর ফিরে আসার সাহস পাবেন না। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইবার, তারা আজকের ঘটনায় রেটিং দিতে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, যদি আপনি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। প্রথম ঘটনা, নারায়ণগঞ্জের নিষিদ্ধ শ্মশান ও যে যুবকের মৃত্যু প্রেতাত্মার প্রতিশোধের ঘটনা বলে। প্রথম ঘটনাটি আমাদের পাঠিয়েছেন ফারহান। ফারহান নারায়ণগঞ্জের বাসিন্দা, যার নিজের চোখের সামনেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। অসংখ্য ধন্যবাদ ফারহানকে তার সাহসের জন্য, এই কলঙ্কিত ইতিহাস আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। এই ঘটনাটি শুধু একটি মৃত্যুর নয়, এটি একটি পুরো এলাকার আতঙ্ক, এক অদৃশ্য শক্তির প্রতি সতর্কবার্তা এবং একটি পরিবারের চিরতরে ভেঙে পড়ার করুণ কাহিনী, যা 2023 সাল থেকে আজ 2024 সাল পর্যন্ত টানা এলাকায় আতঙ্ক ছড়িয়ে রেখেছে। ফারহানের ভাষায় বলছি, আমরা নারায়ণগঞ্জের একটি পুরনো এলাকায় থাকি, যার নাম আমি প্রকাশ করব না, কারণ সেখানকার মানুষ এখনও ভয় থাকে। আমাদের এলাকার প্রায় 2 কিলোমিটার দূরে একটি পুরনো পরিত্যক্ত শ্মশান আছে। স্থানীয়রা সেটিকে নিষিদ্ধ শ্মশান বা ভূতের শ্মশান নামে চেনে। কথিত আছে, ব্রিটিশ আমলে ওই শ্মশানে একসাথে অনেককে পুড়িয়ে ফেলা হয়েছিল এক দাঙ্গার সময়। তারপর থেকে সেখানে নিয়মিত অস্বাভাবিক ঘটনা ঘটে। কেউ সন্ধ্যের পর সেখানে যায় না, এমনকি শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময়ও লোকজন জোরে জোরে কুরআন বা মন্ত্র পাঠ করে। কিন্তু সমস্যা হলো, শ্মশানটির ঠিক পাশ দিয়েই একটি সংকীর্ণ খাল আর তার পাড় ধরে একটা ছোট মেঠো পথ আছে, যা দিয়ে আমাদের এলাকার অনেকেই রোজগার যাতায়াত করে, কারণ এটি প্রায় 1 কিলোমিটার পথ কমিয়ে দেয়। আমার বন্ধু সজীব, তার বয়স তখন 25, সাহসী, একটু হুটহাট আর অতৃপ্ত কৌতূহলী মন। সে ভূত প্রেতে বিশ্বাস করত না। সে প্রায়ই বলতো যে ভূত দেখা যায় না, সেটা ভূত নয়, ভয়। আমরা অনেকবার তাকে শ্মশানটার ইতিহাস আর সতর্কতার কথা বলেছি, কিন্তু সে হেসে উড়িয়ে দিত। ঘটনা শুরু 2023 সালের অক্টোবর মাসে। একদিন সন্ধ্যায় সজীব মোটরসাইকেল নিয়ে তার ফুফুর বাড়ি থেকে ফিরছিল। ফিরার পথটা ওই শ্মশানের পাশের মেঠো পথ ধরেই। সেদিন ছিল অমাবস্যার রাত, অন্ধকার ছিল নিবিড়। সে পথ ধরে এগোচ্ছিল। হঠাৎ তার মোটরসাইকেলের হেডলাইটের আলোয় সে দেখতে পায় শ্মশানের ভেতর চিতার ভস্মের ওপরে একটি সাদা কাপড় পরা মূর্তি দাঁড়িয়ে আছে। মূর্তিটির মুখমণ্ডল অস্পষ্ট, কিন্তু শরীর থেকে যেন একটা নরম স্যাঁতস্যাঁতে আলো বেরোচ্ছে। সজীব প্রথমে ভেবেছিল হয়তো কেউ পাগল কিংবা ভিখারি, কিন্তু পরক্ষণেই সে দেখে মূর্তিটি হাঁটতে শুরু করে, কিন্তু পা না ফেলে যেন ভেসে ভেসে আসছে শ্মশানের গেটের দিকে, সরাসরি তার দিকে। ভয়ে সজীবের হাত পা কাঁপছিল, কিন্তু তার অভিমানী মন ভয়টা চেপে গেল। সে থেমে গেল না, বরং মোটরসাইকেলের হর্নটা জোরে চেপে দিল, বি 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 করে, আর চিৎকার করে বলল, কেউ সরে যাও, ভূতপেটনি সব বাজে কথা, আমাকে ভয় পাইও না। বলা হয়, ওই ধরনের শ্মশানে বা শক্তিস্থানে সরাসরি চ্যালেঞ্জ কিংবা গালিগালাজ করাটা মারাত্মক অশান্তি ডেকে আনে। সজীব ঠিক সেটাই করল। হর্ন বাজানোর পর সেই সাদা মূর্তিটি হঠাৎ থেমে গেল। তারপর একদম সজীবের মোটরসাইকেলের হেডলাইটের সামনে এসে দাঁড়ালো। সজীব বলল, সে খুব স্পষ্ট দেখতে পেয়েছিল সেটি একজন বুড়ো মহিলার আকৃতি, কিন্তু মুখে চোখ নেই, শুধু দুটো গভীর কালো গর্ত আর গলা পর্যন্ত লম্বা রুক্ষ চুল। মূর্তিটি তার দিকে হাত বাড়ালো। সজীব তখন একেবারে আতঙ্কে মোটরসাইকেলের গতি বাড়িয়ে সোজা সামনে চলে গেল, যেন মূর্তিটিকে ধাক্কা দিয়ে চেপে পার হয়ে গেল। সে পেছন তাকিয়ে দেখল কিচ্ছু নেই,
কিন্তু সারা শরীরে একটা তীব্র শীতলতা আর গন্ধ, পুড়ে যাওয়া মাংস ও চুলের গন্ধ। সজীব বাড়ি ফিরে আসে। প্রথম দুদিন কিছুই হয়নি। সে গর্ব করে সবার কাছে তার বীরত্বের ঘটনা বলল। কিন্তু তৃতীয় দিন থেকে অদ্ভুত ঘটনা শুরু হলো। সে বলল তার শোবার ঘরে সারা রাত পায়ের শব্দ শোনা যায়, যেন কেউ বারবার ঘুরছে। তার বাথরুমের আয়নায় কোনায় এক ঝাপসা নারীর মুখ দেখা যায়। রাতের বেলা তার মোবাইল ফোনে আননোন নাম্বার থেকে কল আসে। কল রিসিভ করলে অদ্ভুত একটা কান্না ও হাসির মিশ্রণ শোনা যায়, আর কিছুক্ষণ পর লাইন কাট। সবচেয়ে ভয়াবহ হলো সজীবের শরীরে অদ্ভুত দাগ দেখা দিতে শুরু করে। প্রথমে তার পিঠে, ঠিক যেখানে সে মোটরসাইকেল চালাতো, সেখানে 5টা আঙ্গুলের ছাপের মতো কালো দাগ। দাগগুলো ঠান্ডা, বরফের মতো। সেগুলো স্পর্শ করলে সজীব চিৎকার করে উঠত ভয়ানক ব্যথায়। তার পরিবার বুঝতে পারল কিছু একটা ভয়ঙ্কর ভুল হয়েছে। তারা এলাকার একজন বিখ্যাত কবিরাজের শরণাপন্ন হলেন। কবিরাজ ঘটনা শুনে খুব ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, ওই শ্মশানে এক দরবেশ আত্মা বাস করে, যে সেখানে শান্তিতে থাকে, মানুষকে কষ্ট দেয় না। কিন্তু তাকে অপমান করা, তার স্থানে বাধা দেওয়া, তার ক্ষমতাকে অস্বীকার করা, এটা মারাত্মক অপরাধ। সে আত্মা এখন ক্ষুব্ধ। এটা সাধারণ ভূত নয়, এটা এক ধরনের ভূত দরবেশ। এর ক্ষমতা অনেক বেশি। কবিরাজ কিছু মন্ত্র পড়ে তাবিজ কবজ দিলেন, কিন্তু তিনি সতর্ক করে দিলেন যে আত্মাটি হয়তো ক্ষমা করবে না। কারণ সজীব শুধু দেখেনি, সে সরাসরি চ্যালেঞ্জ করেছে, হর্ন বাজিয়ে তাকে অপমান করেছে। কবিরাজের দেওয়া জিনিস কিছুদিনের জন্য কাজ করল। দাগগুলো ম্লান হয়ে গেল, অদ্ভুত আওয়াজ বন্ধ হলো। সজীব স্বস্তি পেল, কিন্তু সেটা ছিল শুধুমাত্র শান্তির ভুল আশ্বাস। প্রতিশোধের শুরু 2024 সালের জানুয়ারি মাসের 15 তারিখ, ভোর রাত 3টের দিকে। সজীবের বাবা হঠাৎ তার ছেলের ঘর থেকে ভয়ানক চিৎকার শুনতে পেয়ে ছুটে গেলেন। ঘরে ঢুকে যা দেখলেন তা তার জীবন থেকে সব অনুভূতি মুছে দিয়েছে। সজীব বিছানায় শুয়েছিল না। সে ঘরের এক কোণে মেঝেতে বসে, মুখটা দেওয়ালের দিকে করে। তার পুরো শরীর কাঁপছিল। বাবা যখন তাকে স্পর্শ করলেন, সে ধীরে ধীরে মুখ ঘোরালো। তার মুখ দেখে বাবা চিৎকার করে উঠলেন। সজীবের 2 আঁখ ছিল সম্পূর্ণ সাদা, কোনো মণি নেই, আর তার গলা থেকে একটা স্বর বেরোচ্ছে। কিন্তু সেটা তার নিজের স্বর নয়, সেটা ছিল এক বুড়ি মহিলার কর্কশ, শ্লেষ্মালিপ্ত স্বর। তুই আমার শান্তি নষ্ট করলি, তুই আমার ঘরে বাজনা বাজালি, এখন তোকে আমি আমার সঙ্গে রাখব। সজীবের বাবা ও বাড়ির লোকজন মিলে তাকে ধরে ফেলল, কিন্তু সজীবের শরীরে অমানুষিক শক্তি। সে সবাইকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তারপর সে হাঁটা শুরু করল, কিন্তু পা ফেলছিল না, যেন কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে। সে সোজা দরজা খুলে বাড়ি থেকে বেরিয়ে গেল। পরিবারের সবাই পিছনে দৌড়ুল। তারা দেখল সজীব বাড়ির সামনের রাস্তা ধরে হাঁটছে না, সে সোজা চলে যাচ্ছে ছাদের দিকে, কিন্তু কোনো সিঁড়ি ব্যবহার না করে। সে যেন বাতাসে ভেসে উঠছিল ধীরে ধীরে। তারপর 3তলা বাড়ির ছাদে পৌঁছে সে নিচে তাকালো না, সোজা ছাদের কিনারা থেকে লাফ দিল। তার লাশটা যখন মাটিতে পড়ল, তখন তার মুখে সেই একই কর্কশ মহিলার হাসি জমেছিল। আর সবচেয়ে রহস্যজনক ব্যাপার হলো, তার মৃত্যুর স্থান থেকে শ্মশান পর্যন্ত সরাসরি একটি লাইন টানলে দেখা যায় তার বাড়ির ঠিক সামনেই সেই লাইন পড়ে, যেন তাকে সেখান থেকেই সরাসরি টেনে আনা হয়েছে। ময়নাতদন্তে কোনো কারণ বের হয়নি। হার্ট অ্যাটাক বলা হলেও ডাক্তাররা নিশ্চিত ছিলেন না। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। সজীবের দাফনের পর তার পরিবার এবং ঘটনার সাক্ষী যারা ছিল তাদের ওপর বিপর্যয় নেমে আসে। 1. সজীবের বাবা। তিনি সজীবের মৃত্যুর 1 সপ্তাহ পর একই ধরনের কালো আঙুলের দাগ পায়ে দেখতে পান। তিনি বলেন, রাতে স্বপ্নে সেই বুড়ি মহিলাকে দেখেন, যে বলে, তোমার ছেলে আমার সঙ্গী হয়েছে, তুমিও চলে আসো। তিনি এখন মানসিকভাবে ভারসাম্য হারিয়েছেন। 2. ফারহান নিজে। যেহেতু ফারহান সবচেয়ে কাছের বন্ধু ছিল এবং ঘটনার গল্প বারবার বলেছে, সে নিজেও লক্ষ্য করে সে রাতে তার বাড়ির সামনের গাছের ডালে একটা সাদা কাপড় দেখতে পায়। আর তার ফোনে নিয়মিত আসে আননোন কল, যেখানে শুধু মোটরসাইকেলের হর্নের আওয়াজ শোনা যায়। 3. শ্মশানের পরিবর্তন। স্থানীয়রা লক্ষ্য করে সেই পরিত্যক্ত শ্মশানে এখনো আগুন জ্বলে না, কিন্তু ভোর রাতে সেখানে নীলচে আগুনের মতো আলো দেখা যায়। আর আশেপাশের গাছের পাতা সব শুকিয়ে গেছে, যেন কোনো বিষ ছড়িয়ে পড়েছে। ফারহানের শেষ মেসেজ, আমরা এখন বুঝতে পেরেছি কিছু শক্তি আছে যাদের আমরা দেখি না, কিন্তু তারা আছে। তাদের সম্মান করতে শিখতে হবে। সজীবের ভুল ছিল অহংকারী হওয়া। সে মনে করেছিল সে সব জানে, কিন্তু অদেখা জগতের কাছে আমরা কিছুই না। আমাদের এলাকায় এখন রাত 9টার পর কেউ বাইরে বেরোয় না। শ্মশানের পাশের রাস্তা একদম বন্ধ। আপনাদের কাছে আমার অনুরোধ,
অশরীরী শক্তিকে কখনো চ্যালেঞ্জ করবেন না। এটা কোনো গল্প নয়, এটা আমার জীবনের সবচেয়ে বড় সত্য। এই ছিল আজকের প্রথম ঘটনা। এই ঘটনাটি কি আমাদের শিক্ষা দেয় যে অদেখা জগতের প্রতি শ্রদ্ধা রাখা উচিত, নাকি এটি প্রমাণ করে যে কিছু আত্মা এতটাই শক্তিশালী যে তারা তাদের অপমানের প্রতিশোধ নিতে পারে? চিন্তা করে দেখুন, যখন অহংকার দৃষ্টি আটকে দেয় তখন অদৃশ্য শক্তি মারাত্মক রূপ নেয়। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। অশরীরী কখনোই কালো জাদু, অন্ধবিশ্বাস, কুসংস্কারকে প্রমোট করে না। আর অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। রাত 10টা মানেই অশরীরীর রাত। এখন আরও গভীর আতঙ্কের দিকে যাওয়া যাক, যেখানে ফুড ডেলিভারি একটি মৃত মানুষের দরজায় পৌঁছে গিয়েছিল। দ্বিতীয় ঘটনা, নড়াইলের মৃত ব্যক্তির অর্ডার, যে ফুড ডেলিভারি বয় জীবন আর মৃত্যুর সীমানা মুছে দিয়েছিল। দ্বিতীয় ঘটনাটি আমাদের পাঠিয়েছেন তামিম। তামিম নড়াইল শহরের একজন কলেজ ছাত্র, যে সরাসরি এই ঘটনার সাক্ষী ছিল, কারণ তার বন্ধু ছিল সেই দুর্ভাগ্য ফুড ডেলিভারি বয়। অসংখ্য ধন্যবাদ তামিমকে তার এই নির্মম সত্য আমাদের সামনে তুলে ধরার জন্য। এটি শুধু একটি ভৌতিক ঘটনা নয়, এটি প্রযুক্তি, নাগরিক জীবন এবং মৃত্যু পরবর্তী রহস্যের এক অদ্ভুত সংমিশ্রণ। এবং আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি, এই ঘটনার বিস্তারিত এতটাই হৃদয়স্পর্শী ও বিভ্রান্তিকর যে অনেকের জন্য বিশ্বাস করা কঠিন হতে পারে। যদি আপনার মানসিক অবস্থা স্থির না থাকে, এখনই ভিডিওটি বন্ধ করে দিন, কারণ আমরা এখন যেখানে ঢুকতে যাচ্ছি সেখানে মৃত্যু আর জীবনের মাঝের দেওয়ালটাই ক্ষীণ হয়ে যায়। তামিমের ভাষায় বলছি, 2024 সালের ফেব্রুয়ারি মাসের ঘটনা। আমাদের শহরে একটি জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপের সেবা চালু হয়েছিল প্রায় 1 বছর হলো। আমার বন্ধু রবিন, নাম পরিবর্তিত, সেখানে পার্ট টাইম ডেলিভারি বয় হিসেবে কাজ করত। সে তার বাইকের পেছনে লাল হেলমেট পরে অর্ডার নিয়ে শহরের এন্ড থেকে ওল্ড পর্যন্ত ছুটে বেড়াত। সে খুবই হাসি খুশি, স্বপ্ন দেখত নিজের একটা ছোট্ট রেস্টুরেন্ট খোলার। ঘটনার দিনটি ছিল 20শে ফেব্রুয়ারি, মঙ্গলবার, রাত প্রায় 8:30। আকাশে হালকা কুয়াশা। রবিন তখন শেষ কয়েকটা অর্ডার ডেলিভারি করছিল। তার অ্যাপে একটি নতুন অর্ডার এলো। অর্ডারটি ছিল শহরের পুরনো একটি রেসিডেন্সিয়াল এরিয়া থেকে, যেখানে অনেকগুলো একতলা সেমি পাকা বাড়ি সারি সারি দাঁড়িয়ে। কাস্টমারের নাম মিস্টার করিম। অর্ডারে ছিল একটি চিকেন ফ্রাইড রাইস, একটি কোল্ড ড্রিঙ্ক আর 1 প্লেট হালিম। ঠিকানা ছিল 17B শান্তিনিবাস, পেছনের লেন, নড়াইল। রবিন অর্ডারটা রেস্টুরেন্ট থেকে সংগ্রহ করে সেই ঠিকানায় রওনা দিল। সে ওই এলাকাটি চিনত না ভালো। জিপিএস নিয়ে সে পেছনের লেনে ঢুকল। লেনটা ছিল বেশ অন্ধকার, কারণ বেশ কয়েকটা স্ট্রিট লাইট নষ্ট। বাড়ি নম্বর খুঁজতে খুঁজতে সে শান্তিনিবাস নামের একটা পুরনো দোতলা বাড়ির সামনে দাঁড়ালো। বাড়িটির গেটে তালা লাগানো, ভেতরে অন্ধকার। রবিন ভাবল পেছনের দিকে হয়তো আলাদা প্রবেশপথ আছে। সে গেটের পাশ দিয়ে একটা সরু গলি দিয়ে পেছনের দিকে গেল। পেছনে একটি ছোট্ট দরজা ছিল, যেটা বন্ধ ছিল, কিন্তু তালা দেওয়া নয়। দরজার পাশেই একটি পোস্ট বক্সের ওপর বাড়ি নম্বর লেখা, 17B। রবিন দরজায় কড়া নাড়ল, কেউ সাড়া দিল না। কিন্তু দরজাটা হালকা ঠেলে একটু ফাঁক হলো, যেন ভেতর থেকে খোলার জন্য তৈরি। রবিন ভেতরে একটু আওয়াজ দিল, হ্যালো, ফুড ডেলিভারি। ভেতর থেকে কোনো আওয়াজ আসলো না, শুধু একটা ঠান্ডা নিশ্চল বাতাস বেরিয়ে আসলো, যার গন্ধ ছিল অদ্ভুত, পুরনো বই, ধুলো আর ফরমালিনের মতো কিছু। রবিন একটু দ্বিধায় পড়ল, কিন্তু অর্ডারটা ডেলিভারি না করলে তার রেটিং খারাপ হবে, টাকা কাটা যাবে। রবিন দরজাটা আরেকটু ঠেলে খুলল। ভেতরে ছিল একটা সরু করিডর, যার শেষে একটি কক্ষ থেকে মৃদু একটা নীলচে আলো আসছিল, টিভির আলোর মতো। রবিন করিডর ধরে হেঁটে সেই কক্ষের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজা অর্ধেক খোলা। ভেতরে একটা সোফা, একটি টিভি, আর টিভির সামনে একটা আর্ম চেয়ারে ভেতর ফিরে কেউ বসে আছে, শুধু মাথার চুল দেখা যাচ্ছে। টিভিতে সাদা কালো একটা ওল্ড মুভি চলছিল, কিন্তু কোনো সাউন্ড ছিল না। রবিন আবার বলল, স্যার, আপনার অর্ডার। আর্মচেয়ারে বসা মানুষটি নড়ল না। রবিন ভাবল হয়তো গভীর মনোযোগ দিয়ে টিভি দেখছেন। সে একটু অস্বস্তি বোধ করল। পা বাড়িয়ে ভেতরে ঢুকে টেবিলের ওপর খাবারের ব্যাগটা রাখতে যাবে, তখন তার চোখ পড়ল মেঝেতে। মেঝেতে আর্মচেয়ারের পাশেই পড়েছিল কিছু কাগজপত্র, আর তার মধ্যে একটা বড় কাগজ স্পষ্ট দেখা যাচ্ছিল। সেটা ছিল একটি ডেথ সার্টিফিকেট, মৃত্যু সনদ। রবিনের দৃষ্টি সেখানে আটকে গেল। কাগজটাতে নামটা সে পড়তে পারল, করিম উদ্দিন। মৃত্যুর তারিখ লেখা ছিল 15 ফেব্রুয়ারি 2024, অর্থাৎ 5 দিন আগে। রবিনের শির দ্বারা বরফ হয়ে গেল। সে আস্তে আস্তে মাথা তুলে আর্মচেয়ারের দিকে তাকালো।
আর্মচেয়ারে বসা লোকটি ধীরে ধীরে মাথা ঘুরালো। রবিন যা দেখল আজও তা সে ভুলতে পারেনি। লোকটির মুখমণ্ডল ছিল ফ্যাকাশে, মোমের মতো, চোখ দুটো বন্ধ, কিন্তু ঠোঁট দুটো একটু নড়ছিল, যেন কিছু বলতে চাইছে। তারপর হঠাৎ করে তার চোখ দুটো খুলে গেল। চোখের মধ্যে কোনো পুত্তলি ছিল না, শুধু সাদা আর নীল শিরা। আর সেই মুখ দিয়ে একটা আওয়াজ বেরুল, গলায় আটকে থাকা কোনো সাউন্ড, অর্ডার নাও। রবিন চিৎকার করে ওখান থেকে দৌড়ে বেরিয়ে এলো। সে খাবারের ব্যাগ ফেলে রেখে এসেছিল। তার বাইকে উঠে সে কোনো দিকে না তাকিয়ে এলাকা ছাড়ল। বাড়ি ফিরে তার অবস্থা যাক, তাকে জ্বর এসেছিল, সে বকবক করছিল। আমরা প্রথমে ভেবেছিলাম সে শকে আছে, কিন্তু যখন সে বিস্তারিত বলল, আমরা সবাই স্তব্ধ হয়ে গেলাম। আমরা তার সাথে পরের দিন দিনের বেলা আবার ওই বাড়িতে গেলাম। দরজা বন্ধ ছিল। প্রতিবেশীদের জিজ্ঞেস করলে তারা বলল, করিম সাহেব নামে একজন বৃদ্ধ সেখানে একা থাকতেন। তার কোনো ফ্যামিলি ছিল না দূরের শহরে। 15 তারিখে তিনি হৃদরোগে মারা যান। তার লাশ 16 তারিখে দাফন করা হয়। বাড়িটা এখন খালি, তালা লাগানো, কিন্তু পেছনের দরজাটা ভাঙা, তাই কেউ খুলতে পারে। আমরা ভেতরে ঢুকলাম। ঘরে ঠিক যেমন রবিন বলেছিল, আর্মচেয়ার, টিভি, কিন্তু আর্মচেয়ারে কেউ নেই। মেঝেতে ধুলো জমেছে, কোনো ডেথ সার্টিফিকেট নেই। কিন্তু টেবিলের ওপর সেখানে রবিনের ফেলে আসা ফুড ডেলিভারির ব্যাগটা ছিল। ব্যাগটা খুলে আমরা দেখলাম ভেতরের খাবারগুলো ছিল ঠিক যেমন অর্ডার দেওয়া ছিল, কিন্তু সেগুলো পচে গিয়েছিল। চিকেনের ওপর সবুজ ছাতা ধরেছে, হালিম শুকিয়ে কয়লার মতো হয়ে গেছে, যেন সেগুলো সপ্তাহ ধরে সেখানে পড়ে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, কোল্ড ড্রিঙ্কসের বোতলের গায়ে জলীয় বাষ্প জমে একদম ঠান্ডা ছিল, কিন্তু বোতলটি খোলা ছিল না। আমরা দৌড়ে বেরিয়ে এলাম। রবিন আর কখনো সেই ফুড ডেলিভারির কাজ করে না। সে এখন ভীতু হয়ে গেছে। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। এরপর থেকে রবিন আর আমাদের সাথে যারা ছিলাম, তাদের জীবনে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। 1. ডিজিটাল প্রেতাত্মা। রবিনের ফুড ডেলিভারি অ্যাপটি সে ডিলিট করলেও তার ফোনে মাঝে মাঝে নোটিফিকেশন আসে, অর্ডার প্লেসড। খোলার চেষ্টা করলেই অ্যাপ ক্র্যাশ করে। একদিন রাতে সে দেখল তার ফোনে গ্যালারিতে একটি নতুন ভিডিও তৈরি হয়েছে, যেটা সে তোলেনি। ভিডিওটি ছিল রাতের দৃশ্য, ওই 17B বাড়ির পেছনের দরজা থেকে তোলা। ভিডিওতে দরজাটা ধীরে ধীরে খুলছে, আর ভেতর থেকে সেই নীলচে আলো বেরোচ্ছে। শেষে ভিডিওর ফ্রেমে একটি হাত দেখা যায়, শুষ্ক, রুক্ষ হাত, যেটা বাইরের দিকে বাড়িয়ে দেওয়া হচ্ছে, যেন কেউ কিছু নিতে চাইছে। ভিডিওটির অডিওতে শোনা যায় ফিস ফিস করে বলার সাউন্ড, রাইস, রাইস। 2. শীতল স্পর্শ। রবিন প্রায় বলে রাতে ঘুমের মধ্যে সে অসুস্থ পায় কেউ তার কাঁধ স্পর্শ করছে। স্পর্শটা তীব্র ঠান্ডা, বরফের মতো। যখন সে জেগে ওঠে, দেখে তার হাতের তালু বা পায়ের পাতায় ধুলোর গুঁড়ো লাগে। অদ্ভুত একটা গন্ধ, পুরনো বাড়ি গন্ধ। 3. এলাকার গুজব আর অদ্ভুত ঘটনা। আমরা পরে জানতে পারি ওই করিম সাহেব জীবিত অবস্থায় খুব একলা মানুষ ছিলেন। তার একমাত্র শখ ছিল টিভিতে সিনেমা দেখা আর বাইরের খাবার অর্ডার করা। প্রতিবেশীরা বলল তিনি মারা যাওয়ার আগের রাতেও ফুড অর্ডার দিয়েছিলেন। তার মৃত্যুর পর তার ফোনটাকেও বন্ধ করে দেয়নি, তাই অ্যাপে তার অ্যাকাউন্ট থেকে হয়তো অটোপে অর্ডার হয়ে গিয়েছিল। কিন্তু তাছাড়াও আরও সিনিস্টার কিছু ছিল। কেউ কেউ বলল করিম সাহেবের আত্মা এতটাই একা ছিল যে সে চেয়েছিল কেউ তার মৃত্যুর নিউজটা জানুক, তার সাথে একটু কথা বলুক। রবিন ছিল সেই মিডিয়াম যে তার থ্রেশহোল্ড পার হয়ে গিয়েছিল। 4. কালেকটিভ হলিউসিনেশন নাকি রিয়ালিটি। গত মাসে আমরা কয়েক বন্ধু মিলে সাহস করে আবার রাত 8টায় ওই বাড়ির সামনে যাই। আমরা দরজার বাইরে দাঁড়িয়ে মোবাইলের ক্যামেরা অন করে লাইভ করতে থাকি আমাদের একটা গ্রুপে। প্রথম কিছুক্ষণ কিছু হয়নি, কিন্তু হঠাৎ পেছনের দরজাটা একটু নড়ল। আমরা ভয়ে পিছিয়ে গেলাম। তারপর আমাদের একজনের ফোনের স্পিকার থেকে খুবই মৃদু সাউন্ড বেরোলো, অর্ডারটা দিয়েই যাও। সাউন্ডটা ছিল অ্যাপের অটোমেটেড ভয়েসের মতোই, কিন্তু ভাঙা ভাঙা। আমরা ছিটকে পড়ে পালিয়ে এলাম। পরদিন সকালে দেখা গেল আমাদের মধ্যে যার ফোনে সাউন্ডটা শোনা গিয়েছিল তার ফোনের ব্যাটারি সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং ফোনটা চার্জ নেওয়া বন্ধ করে দিয়েছে। ফোনটা এখন মৃত,
ঠিক করিম সাহেবের মতো। তামিমের শেষ মেসেজ ও প্রশ্ন, এই ঘটনা আমাদের কি শেখায়? প্রযুক্তি আমাদের জীবনে এতটাই প্রবেশ করেছে যে মৃত্যুও হয়তো তা থেকে মুক্ত নয়। হয়তো কোনো আত্মা তার লোনলিনেস ভুলতে চায়, তাই আমাদের ডিজিটাল ফুটপ্রিন্ট ব্যবহার করে। অথবা পুরো ঘটনাটাই ছিল আমাদের কালেকটিভ ফিয়ারের হলিউসিনেশন। কিন্তু ফুডের ব্যাগটা সেই পচা অবস্থায়, সেটা কিভাবে এক্সপ্লেন করব? আর যে অর্ডারটা এসেছিল সেটা যদি অটোপে হয়ে থাকে, তাহলে পেমেন্ট কিভাবে হয়েছিল? করিম সাহেবের অ্যাকাউন্টে তো টাকা ছিল। পরে আমরা খোঁজ নিয়ে জানলাম তার অ্যাকাউন্টে টাকা ছিল না। পেমেন্ট মেথড ছিল ক্যাশ অন ডেলিভারি, অর্থাৎ রবিনকে ক্যাশ নিতে হতো। কিন্তু মৃত মানুষ ক্যাশ দেবে কিভাবে? এইসব আনআনসার্ড কোশ্চেনগুলোই এই ঘটনাকে আরও ভয়ঙ্কর করে তোলে। আমার বন্ধু রবিনের জীবন এখন নরক হয়ে গেছে। সে কোনো নোটিফিকেশন সাউন্ড শুনলেই চমকে ওঠে। আমি আপনাদের বলবো, রাতের বেলা অচেনা ঠিকানায় ডেলিভারি দিতে যাবেন না, বিশেষ করে যখন বাড়িটা অন্ধকার আর নিস্তব্ধ থাকে। কারণ কে জানে, অর্ডারদাতা এই পৃথিবীর নাও হতে পারে। রাত 10টা মানেই অশরীরীর রাত। আজকের দুটি ঘটনা আমাদের দেখালো, একদিকে প্রেতাত্মার কাজে বাধা দেওয়ার মারাত্মক পরিণতি, অন্যদিকে প্রযুক্তির যুগে মৃত্যুও যেন ডিজিটাল ছায়া ছেড়ে রেখে যায়। নারায়ণগঞ্জের সজীবের করুণ মৃত্যু আমাদের শেখায়, অদৃশ্য শক্তির প্রতি অহংকার বিপদ ডেকে আনে। আর নড়াইলের করিম সাহেবের ফুড অর্ডার আমাদের মনে করিয়ে দেয়, মৃত্যু পরোয়ানা মেলানোর চূড়ান্ত নোটিশ নয়, বরং হয়তো কোনো না কোনোভাবে আমরা সবাই এখনও সংযুক্ত রয়েছি এক অদৃশ্য নেটওয়ার্কে। এবার একটু পিছন ফিরে তাকান। নিশ্চয়ই কেউ নেই, কিন্তু যদি থেকে থাকে তাহলে মনে রাখবেন, রাত 10টা মানেই অশরীরীর রাত। আপনারা কেউ যদি এমন কোনো অভিজ্ঞতার শিকার হয়ে থাকেন যা বিশ্বাস করতেও কষ্ট হয়, তা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল বা সোশ্যাল মিডিয়ায় জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হল oshoriri@gmail.com। আগামীকাল রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো ভয়ের ঘটনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।